শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম রাব্বি। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসাকে মুন্সিগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বুধবার রাত ৯টায় সিরাজদি খান উপজেলার মধ্যম শিয়ালদি গ্রামে জানাজা শেষে দাদা দাদির কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এদিকে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাতেই মুন্সিগঞ্জ জেলা শহরে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা দ্রুত ঘটনার বিচার সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। শুধু শিশুর রামিসা হত্যা নয়, অতীতেও নানা অপকর্মে জড়িত ছিলেন মূল আসামি সোহেল রানা। পরিবারের অভিযোগ, গ্রামে মাদক ও অনলাইন জুয়ায় ছিলেন আসক্ত। ঋণে জর্জরিত হয়ে এলাকা ছাড়তে বাধ্য হন। তাছাড়া ছোট ভাইয়ের স্ত্রীর সাথে পরকীয়ার কারণে ভাঙে 10 বছরের সংসার। দ্বিতীয় বিয়ের পর ঢাকায় বসবাস শুরু করেও অপরাধ প্রবণতা কমেনি। সবশেষ পল্লবীর সাবলেট ঘরে শিশু রামিসাকে করেন ধর্ষণ। নৃশংসভাবে হত্যার পর পালিয়ে যান তিনি। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে পুরো দেশ। শোকাবহ পরিবেশে প্রতিবাদ জানাচ্ছেন এলাকাবাসী। 48 ঘন্টার মধ্যে হত্যাকারীকে বিচারের আলটিমেটামও দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। রামিসার নৃশংস মৃত্যুর ঘটনায় থমথমে পল্লবী এলাকা। সকাল থেকে শিশু রামিসার বাসার সামনে জড়ো হয় সাধারণ মানুষ। ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সহপাঠী স্কুল শিক্ষার্থীরা। ক্ষোভ আর আর্তনাদে সন্তান হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবি রামিসার মায়ের। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। ন্যাক্কারজনক হত্যার বিচার দেখতে চান সবাই। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রামিসা হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা মহানগর উত্তর মহিলা জামায়াত। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তারা অপরাধীর শাস্তি নিশ্চিতের দাবি জানান। মঙ্গলবার বেলা 11:30 নাগাদ মিরপুরের একটি ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। গত রাতে তাকে মুন্সিগঞ্জের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তো চিকার যে ও দিছে, যেটা আমি বুঝতে পারিনি, ভাবছি পাশের ফ্ল্যাটের অত কি কোনো বাচ্চা দিচ্ছে। তখন সন্দেহ হইয়া ওই দরজা আমি অনেক ধাক্কাইছি, কিন্তু খুলতে পারিনি। যদি মন্ত্রী নিজে বলে থাকে তাহলে আমরা আশাবাদী যেটা হবে, বিচার হবে। ও এক নাম্বার একটা ক্যারেক্টারলেস ছিল, ও এত খারাপ ছিল। ও এইখানে দাঁড়ায় আমার জানলার দিকে তাকাই থাকতো। আমার মেয়ে নিজে ট্রমাটাইজ হয়ে আছে, সারাক্ষণ বলতেছে আম্মু কেন মারলো, আমি ওকে কি জবাব দিব, ওকে কেন মারলো, আমি কি জবাব দিব আমার মেয়েকে। ওর মায়ের চাইতে ওর বাবার প্রিয় বেশি ছিল। আর আজকে ওর বাবার কলিজাটা ছিঁড়ে নিয়ে গেছে। ওর ওয়াইফের হাতে কামড় দিছে, তাহলে নিশ্চয়ই জরিপ করা যায় যে মাথাটা ওর ওয়াইফ ধরে রাখছে। 48 ঘন্টার মধ্যে বিচার চাই, আর যদি 48 ঘন্টার মধ্যে বিচার না হয় তাহলে পুরো বাংলাদেশ আমরা নামবো মাঠে। সে তো স্বীকার করছে সে খুন করছে এবং সবকিছু তদন্ত রিপোর্ট আসছেও। তবে কেন আমাদের দিন গুনতে হবে, তবে কেন তার পাশে হবে না? মিরপুরের আনন্দনগর থেকে 10 দিন ধরে নিখোঁজ ইমন নামের এক যুবক। পরিবারের অভিযোগ, বাড়িওয়ালার ছেলে আহাদের সাথে ঝামেলা হওয়ার 3 দিন পর 11 মে নিখোঁজ হয় ইমন। ঘটনার পর থেকে অভিযুক্ত আহাদ ও তার পরিবারও পলাতক। এই ঘটনায় দারুস-সালাম থানায় সাধারণ ডায়েরি করেছে ইমনের পরিবার। নানা নানির কাছে বেড়ে ওঠা 17 বছর বয়সী ইমনের। অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত 11 মে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। গত 10 দিন ধরে ইমনের এমন রহস্যজনক নিখোঁজ থাকায় উদ্বিগ্ন তার পরিবার। স্বজনদের অভিযোগ, নিখোঁজের 3 দিন আগে 8 মে বাড়িওয়ালার ছেলে আহাদের সাথে হাতাহাতি হয়েছিল ইমনের। রোমান আয়া করতে আছে, তোমার যা খবর আছে, তোমার যা একটা কিছু করতে হবে, একটা করে দেবো। কি করুন ভাই, আমি তো কিচ্ছু করিনি। এই কথা কইয়া ভিতরে গেল গা। ভিতরে যায় মনে করেন আহাজের লো এলো, আহাজের লো এসে আহাজে মনে করেন এইভাবে ধরছে,
এইভাবে জোরের মতো রোদি লওয়া গেছে, লওয়া যাব অমনে আমার ওয়াইফ আইছে, অন্যানি আইছে, অন্যানি আয়া মনে করে হাজার তো জোর করে ছাড়াইছে। নাই কোথায় গেছে? ওরা কই গেছে অন্য করতে না তো। কতদিন ধরে? আমার নাতির ভাই না 11 তারিখে ওরা গেছে গিয়া 11, 12, 13 তারিখে, 12 তারিখে বলাইছে। 12 তারিখে আমরা থানাত গেছি, আধা করে পুলিশে নিছে, একদিন পর সাইরা দিছে। যাইতের গেলে বলছে যে তোর লাগে আমি থানায় গেছি, তোরা আমি আয়া নিখোঁজ করলাম, এরপরে তুই নিখোঁজ। বিষয়টি নিয়ে বাড়িওয়ালার ছেলে আহাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু বাড়িতে গিয়েও তালাবদ্ধ পাওয়া যায় দরজা। তবে ইমন নিখোঁজের সাথে আহাদ জড়িত থাকার অভিযোগ নাকচ করে দেন তার ফুফু। এদের মধ্যে কি ঝামেলা আমার জানার দরকারও নেই। যতটুকু আমি শুনছি এর সাথে ঝগড়া হয়েছে এই পর্যন্ত, কিন্তু এর আগে এটা শুনি। এখন যে অভিযোগটা করা হইতেছে যে আমার ভাইকে, ওই ছেলেকে গুম করা হয়েছে বা কি খুন করা হইতেছে, যেটা আমি শুনতেছি এখন সম্পূর্ণ মিথ্যা, ডাহা মিথ্যা কথা। কারণ কি জন্য জানেন, এর আগেও আমি শুনছি যে এই ছেলে 19 দিন পলায় ছিল। ইমন নিখোঁজের ঘটনায় রাজধানীর দারুস সালাম থানায় জিডি করেছে পরিবার। পুলিশ বলছে ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছেন তারা। ওনারা যে তথ্যটা দিছে সেটা আমরা আমলে নিয়ে কাজ করতেছি। আহাদ এবং আরেকজন ছেলে আছে, সম্ভবত ওর নাম রোমান, তাদের লোকেট করার চেষ্টা করতেছি। তো তাদেরকে আমরা নিয়ে আসলে জিজ্ঞাসাবাদ করলে আসল ক্লুটা পাওয়া যাবে। এদিকে শুধু ইমন নন, অন্যান্য ভাড়াটিয়ারাও আহাদের মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এই যে হেরা গেম জম করিয়া আমার ঘরে ভাঙছে, আমার পোলারে দৌড়াইছে, চাকু চাপা দিল, পরে আমরা এই বাড়িতে রুম ছেড়ে গেছি, অনেক ভয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের 90তম বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার মুর্শিদাবাদের ফারাক্কায় 3 দিন ব্যাপী এই বৈঠক শুরু হয়, যা চলবে শনিবার পর্যন্ত। প্রথম দিন ফারাক্কা ব্যারাজের প্রবাহ, পানির পরিমাণ ও নদীর গভীরতা যাচাই করেন বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা। এর পাশাপাশি পর্যবেক্ষণ করা হয় ভাগীরথী ও পদ্মা নদীর বিভাজন স্থল, ফিডার ক্যানেলে ব্যারাজের পানি প্রবাহ। তবে পর্যবেক্ষণ পরবর্তী রিপোর্ট নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি উভয় দেশ। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন জয়েন্ট রিভার কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার কবির ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া উইংয়ের ডিরেক্টর মোহাম্মদ বাকি বিল্লাহ। আলোচনায় অংশ নেবেন বাংলাদেশের আরও 2 জন। আগামী 31 ডিসেম্বর শেষ হবে দুদেশের মাঝে চলমান গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ। চুক্তির পুনর্বিকিরণ ইস্যু আলোচনার অন্যতম এজেন্ডা। জাতীয় নির্বাচন সুন্দরভাবে আয়োজন করতে পারলেও স্থানীয় সরকার নির্বাচনের চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সিইসি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার, নির্বাচন আয়োজনে সরকারের সহায়তা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পূর্ণাঙ্গভাবে পর্যবেক্ষণ তুলে ধরে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন বড় একটি চ্যালেঞ্জ। রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই কমিশন। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের পর্যবেক্ষণে বলা হয়, জাতীয় নির্বাচন ও ভোটের দিন সামগ্রিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ, স্বাভাবিক এবং নিরাপদ। প্রত্যেকটা লোকাল গভর্নমেন্টের খুনাখুনি হয়, এই খুনাখুনিটা যাতে না হয় সেটার জন্য সবার সহযোগিতা নিয়ে আমরা ফাইট করবো, সেটা চেষ্টা করছি। এবং সেটাই আমাদের একটা লক্ষ্য। এখন কোনো ধরনের যাতে রক্তপাত না হয়, সেটাই আমাদের একটা মূল লক্ষ্য। একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইজ ইন পাওয়ার। শুধু তারা তো ডেফিনেটলি, তারা আমাদের বিশ্বাস যে তারা এটা ডেফিনেটলি চাইবে যে একটা সুন্দর নির্বাচন হোক, স্বচ্ছ নির্বাচন হোক, তাদেরও ক্রেডিবিলিটি বাড়বে। বগুড়ার সারিয়াকান্দিতে ফুটবল খেলা নিয়ে বিবাদের জেরে এক স্কুল শিক্ষার্থীর ছুরিকাঘাতে প্রাণ গেছে 9ম শ্রেণীর আরেক ছাত্রের। দুপুরে উপজেলার ঘুঘুমারি নওখিলা PM স্কুলের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, 2 দিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুলের 10ম শ্রেণীর ছাত্র শাহাদাতের সাথে আবদুল্লাহ সায়েম মোস্তাকিমের বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে আজ স্কুলের সামনে গেলে মোস্তাকিমকে মারপিট শুরু করে অভিযুক্ত শাহাদাত। এক পর্যায়ে মোস্তাকিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অভিযুক্ত। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় মোস্তাকিমের। পাবনার সাথিয়ায় অস্থায়ী পশুর হাটের নিলামকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কায় 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল 11টা থেকে ঈদুল আজহার আগের দিন রাত 12টা পর্যন্ত অস্থায়ী পশুর হাট এলাকায় 144 ধারা জারি করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না জানান, সাথিয়া বাজার সংলগ্ন ইছামতি নদীর তীরে পরিত্যক্ত জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন। 19 মে উপজেলা পরিষদ হল রুমে হাটের উন্মুক্ত ডাকের আয়োজন করা হয়। এ সময় জামায়াতের নেতা কর্মীরা তাতে বাধা দেন। পরবর্তীতে আজ আবার হাটের উন্মুক্ত ডাকের আয়োজন করা হলে অংশ নেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এ সময় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি 144 ধারা জারি করে উপজেলা প্রশাসন। রামিসার বাড়িটিতে এখন অনেক মানুষের ভিড়। সহমর্মিতা জানাতে আসছেন দলে দলে। তবে এত মানুষের ভিড়েও শূন্যতার হাহাকারে আচ্ছন্ন রামিসাদের বাড়িটি। স্থানীয়রা বলছেন, রামিসার হত্যাকারী সোহেল রানাকে নিয়ে আগেও অভিযোগ এসেছে একাধিক। নারীদের বিরক্ত করা, মাদক সেবন থেকে শুরু করে সব ধরনের অনৈতিক বৈশিষ্ট্যই ছিল সোহেলের। স্থানীয়দের দাবি, দ্রুত বিচার কার্যকর হোক, নয়তো জনগণের হাতেই তুলে দেয়া হোক সোহেলকে। পল্লবীর এই বাড়িটিতে এখন ভিড় করেছে ভয়ঙ্কর শূন্যতা। 95-97 রামিসার অর্জনগুলো এখন শুধুই স্মৃতিচিহ্ন। ওই যে বাড়ির এক কোণে পড়ে আছে তার খেলার পুতুলটি, কিংবা রামিসার খেলার সঙ্গী মিনি। ওরাও আজ সঙ্গীহীন। আজ 3 দিন হলো রামিসা বাড়ি ফেরেনি। টের পেয়েছে মিনি, তাই আদরের মিনিও মুখে তোলেনি কিছুই। আর বাড়ির মানুষগুলোর বুকের হাহাকার কোনো শব্দ দিয়ে বর্ণনা করার নয়। আপনি যদি পুলকেশ্বর দিবালোকে রায়ের পরে ফাঁসি দেন, মানুষ কিন্তু এই ভয় সাহস করবে না। বাবা মায়ের কাছে প্রিয় সন্তানের নিষ্পাপ মুখটি এখন চোখের পানিতে ঝাপসা। স্মৃতিপটে ভেসে আসছে শুধুই তার ক্ষত বিক্ষত শরীর। সেই ছবি ভেসে উঠলেই নিস্তেজ হয়ে পড়ছেন বাবা মা। বলছে কি, তুমি ঘরে থাকো, বাসায় থাকো, আমি আসতেছি। চাচুর ভিতরে 5 মিনিটে আসতেছি। ও দরজার ভিতরে রেখে গেছে। ও আবার যাইতে নিয়েছে, দরজাটা মানব খোলার মাত্র ওরা নিয়ে গেছে টান দিয়ে। আমার সন্দেহ হলো, আমি একটা চিৎকারও শুনছি। তো চিৎকার যে ও দিছে, যেটা আমি বুঝতে পারিনি। ভাবছি পাশের ফ্ল্যাটে হয়তো কোনো বাচ্চা দিচ্ছে। এটি হচ্ছে রামিসার বাসা, আর ঠিক তার বিপরীত পাশেই সোহেল রানা, যে হত্যাকারী। এটি তার বাসা। শুধুমাত্র এইটুকু দূরত্বের মধ্যেই কয়েক মিনিটেই ঘটে যায় অঘটন। একদিন রামিসাদের বাড়ির সামনে খুব ভিড়। কেউ ব্যথিত, কেউ নিজ সন্তানের কথা ভেবে শঙ্কিত, আবার কেউ ক্ষুব্ধ। খুনি সোহেল রানার সর্বোচ্চ শাস্তি চান তারা। আমি ওকে দেখি, আমার মেয়েকে দেখি, একবার দেখি আমি আমার মেয়ে নিজে ট্রমাটাইজ হয়ে আছে। সারাক্ষণ বলতেছে আম্মু কেন মারলো। আজ পর্যন্ত দর্শিত হয়েছে, তাদের বিচার হয় নাই। অতীতে যদি তাদের বিচার হইতো, অতীতের সরকার যদি তাদের বিচার করতো, আজকে রামিসাকে এই নৃশংসভাবে ধর্ষণের পর হত্যাকাণ্ড করার কোনো মানুষই সাহস পাইতো না। কেমন করে আমারও বাচ্চা আছে, আজ না হোক কালে আমার বাচ্চার লোক এরকম হবে। তাহলে সব মানে দৈনিক এরকম চলতেছে, একটার পর একটা ঘটনা হতেইছে। জামিনে আসবে, আইসা আবার ও এই কারখানা যে করবে না, কীর্তিকলাপ করবে না, কি এটা গ্যারান্টি দেবে? সোহেল রানার চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আগেও অভিযোগ এসেছে একাধিকবার। মাদক সেবী, তাই বেশি দিন কাজেও রাখেনি কেউ। চলতি মাসেই বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশও পায় সোহেল। ও 1 নাম্বার একটা ক্যারেক্টারলেস ছিল। ও এত খারাপ ছিল, ও এইখানে দাঁড়ায় আমার জানলার দিকে তাকাই থাকতো। আমি আমার হাজবেন্ডের 2-3 দিন বলছি, হয় সবসময় হচ্ছে ধরেন বাবা ইয়াবা গাঞ্জা সবই খায় ধরতে গেলে। এখানে কাজও গাড়ি মানে এই মেকানিজের কাজও করতো, আবার অটো রিক্সাও চালাই। মহাজনে কাজে রাখছিল, তারপরে মহাজন দেখলো কাজের থেকে ওরা সরাই দিল, যে বেটা নেশা করে, এরা রাখা ঠিক নাই। তাহলে এই কী করতো, এই গ্যারেজে কাজ করতো, ওই গ্যারেজে গিয়া কাজ করতো, ওইদিকে কাজ করতো, এইভাবে ভাঙ্গা কাজ করতো। এটি রামিসাদের বাড়ি। ভবনটির সবচেয়ে ফুলেল আর রঙিন বারান্দাটি রামিসাদের। এই বাগানের প্রতিটি ফুলের পাপড়িতে লেগে আছে রামিসার পরিচর্যার স্পর্শ। অথচ ছোট্ট সেই মেয়েটির বিদায় হলো কতটা যন্ত্রণার। প্রশ্ন, আবারও কি ভুলে যাব রামিসাকে? আর কত রামিসাকে ভুলবে বাংলাদেশ? সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ও মরক্কোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে প্রথমবারের মতো চালু করা হলো একটি বিজনেস টু বিজনেস প্ল্যাটফর্ম। মরক্কোর রাজধানী রাবাতে আয়োজিত অনুষ্ঠানে এই বিজনেস প্ল্যাটফর্মটির উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম।
2 দিনের মরক্কো সফরে এটি ছিল প্রতিমন্ত্রী শামা ওবায়েদের প্রধান আয়োজন ও অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন। উদ্বোধনী বক্তব্যে শামা ওবায়েদ বলেন, এই প্ল্যাটফর্মের লক্ষ্য শুধু বাণিজ্য নয়, বরং উদ্ভাবন নির্ভর ও মানুষ কেন্দ্রিক অংশীদারিত্ব গড়ে তোলা, যা শিল্পায়ন, কর্মসংস্থান, প্রযুক্তি হস্তান্তর এবং টেকসই প্রবৃদ্ধিকে এগিয়ে নেবে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মরক্কোর ব্যবসায়ীদের বাংলাদেশকে সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে বিবেচনার আহ্বান জানান প্রতিমন্ত্রী। 2 দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চলতি বছরের নভেম্বরে মরক্কোর একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের পরিকল্পনাও রয়েছে। এই ছিল সব খবরের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।